আমরা চেষ্টা করছি যে কোম্পানিগুলোকে বাঁচিয়ে রেখে আমি এক্সিম ব্যাংকে গত মাসে 1,000 কোটি টাকা দিয়েছি জাস্ট টু পে, 1,000 কোটি টাকা জাস্ট টু পে গার্মেন্ট ওয়ার্কারদের বেতন দেওয়ার জন্য। তো এগুলো তো আমরা করছি। কী কারণে করছি? কারণ হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়, কোনো প্রতিষ্ঠানে যেন শ্রমিকরা আগুন লাগিয়ে না দেয় বা ভাঙচুর না করে, সেটা আমরা চেষ্টা করছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাকাউন্টেবিলিটি তো থাকতে হবে। প্রতিষ্ঠান করে ব্যাংকে টাকা নিয়ে চলে গেলাম, অ্যাকাউন্টেবল হলাম না, সেটা তো হবে না। কাজেই আমরা সেই দৃষ্টিকোণ থেকে আইনগতভাবে দেশের ভিতরে দেশের বাইরে তাদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য যা করার দরকার সেটাও আমরা করব। আমাদের ইকোনমির যদি আমরা আসি পরবর্তীতে, অর্থনীতি এবং তার নিরাময় কী হতে পারে। ইকোনমিতে আমরা যখন আসলাম, 4টে চ্যালেঞ্জ আমি দেখলাম আমাদের দিক থেকে। একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ইনস্ট্যাবিলিটি, এক্সচেঞ্জ রেট আনস্টেবল, ট্রেড ইমব্যালেন্স, সিরিয়াস কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, হাই ইনফ্লেশন, আর সাইজেবল এরিয়ার্স জমে গেল, পেমেন্ট এরিয়ার্স যেটা সেটেল করা প্রায় 2.5 বিলিয়নের উপর, যেটা আনসেটেল। এলসি ওপেন করা হয়েছে কিন্তু এলসি পে করা হয় না। সেগুলো তো ইমিডিয়েটলি অ্যাড্রেস করার বিষয়, যেটা আমরা হাতে নিয়েছি। আর তার সাথে তো আছে জেনারেল ইকোনমিক ম্যানেজমেন্ট। নর্মালি টাইমে এই তিনটে থাকে না। আরেকটা হচ্ছে ব্যাংকিং সিচুয়েশন, ব্যাংকিং ক্রাইসিস, যেটা হচ্ছে যে দুর্বৃত্তায়নের মাধ্যমে কয়েক লক্ষ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে চলে গেছে। সেই টাকাটার কারণে তো ব্যাংকিং খাত মোটামুটিভাবে একটা অস্থিতিশীল পরিবেশে আছে। তো এই জায়গাটাকে কন্টেইন করে রাখা একটা বড় চ্যালেঞ্জ। যে জিনিসটা আমি বলবো যে ব্যাংকিং খাতে কোনো ধরনের মেলডাউন হবে না। উই হ্যাভ স্টেবিলাইজড ইট। হ্যাঁ, কয়েকটা ব্যাংকে এখনও গ্রাহকদের টাকা দিতে পারছে না, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি কিছু কিছু লিকুইডিটি দিয়ে কীভাবে এটাকে ম্যানেজ করে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ম্যাক্রো স্টেবিলিটিকে কম্প্রোমাইজ না করে আমরা কিন্তু ব্যাংকিং খাতকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা কিন্তু টাকা ছাপাচ্ছি না। এখন পর্যন্ত গত 3 মাসে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে কোনো কিছু দেওয়া হয়নি এবং হবে না। গত সপ্তাহে সার কেনার জন্য একটা বন্ড ইস্যু করা হয়েছে 5,000 কোটি টাকার মতো। আমরা জানি যে ওই বন্ডটা আলটিমেটলি সেন্ট্রাল ব্যাংক থেকে তারা লিকুইডিফাই করবে ব্যাংকগুলো। আমরা ওইটার এগেনস্টে অফসেট করার জন্য 5,000 কোটি টাকার ইকুইভ্যালেন্ট আমরা বন্ড ইস্যু করে টাকাটাকে অ্যাবসর্ব করে দিব ফর দ্য টাইমলি। কারণ হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্রো স্টেবিলিটি, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি হইতেই হবে। এটা না হলে পরে ইনফ্লেশন স্টেবিলিটি আসবে না, প্রাইস স্টেবিলিটি আসবে না। আমাকে এই ফাইটটা করতে হবে। যে জিনিসটা আমি দেখতেছি ইনফ্লেশনের ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই আমি জানি যে ইন্টারেস্ট রেট বেড়েছে, বাট দ্যাটস দ্য অনলি মেডিকেশন দ্যাটস গ্লোবালি প্র্যাকটিসড অ্যান্ড ইকোনমিক্সের থিওরি নাম্বার 101। এটাকে অস্বীকার করে লাভ নাই। আমাকে বুঝতে হবে, আমরা প্রত্যেকটা দেশকে অ্যানালাইজ করেছি, ইউকে, আমেরিকা, থাইল্যান্ড, কোনো দেশেই 12 মাসের নিচে ইনফ্লেশন কমে নাই। 12টা মাস লাগে। আমরা শুরু করেছি কম। আমরা শুরু করেছি সত্যি কথা বলতে IMF-এর চাপে পড়ে। গত সরকার ইন্টারেস্ট রেট লিবারালাইজেশন করলো কবে? জুন মাসে। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তো 3 থেকে 4 মাস হয়েছে। তো আরও 8টা মাস অন্তত আমাকে দিতে হবে টু ব্রিং ইট ডাউন টু 5-6% নামিয়ে আনার জন্য। আমরা কি দেখতে পাচ্ছি? ডেটাটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, নন ফুড ইনফ্লেশন অগাস্টে কমেছে, সেপ্টেম্বরে কমেছে, অক্টোবরেও কমেছে। এই যে অক্টোবরে যে স্পাইকটা দেখলাম, নন ফুড ইনফ্লেশন কিন্তু কমেছে। ফুড ইনফ্লেশনটা ভলাটাইল, সবসময় থাকে। বন্যা হয়েছে আমাদের কোন মাসে? অগাস্ট, সেপ্টেম্বরে। এই বন্যার প্রভাবটা কি ফুড প্রাইসে পড়বে না? অবশ্যই পড়বে, এবং পড়েছে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের ডেটাতে কিন্তু এখন আর কোনো ম্যানিপুলেশন নেই। অর্থাৎ আগে তো কমিয়ে রাখা ছিল, এখন তো হাই লেভেলে চলে আসছে, ফলে একটা বেস এফেক্টও আছে। অর্থাৎ আগের কমিয়ে রাখার যখন আমি পার্সেন্টেজ ক্যালকুলেট করব, এখন তো সবসময় একটু বেশি আসবে ইনফ্লেশন, আগে তো কমিয়ে রাখা ছিল। তো বেস এফেক্টটাও কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, যেটা আমাকে
হায়ার ইনফ্লেশন নাম্বার দিচ্ছে বর্তমানে পার্সেন্টেজ চেঞ্জে। কাজে এগুলো আমাকে একটু ধৈর্য ধরতে হবে। আমরা আশা করব যে এটা কমে আসবে।